এটা দুঃখজনক না, এটা লজ্জাজনক, এটা ন্যাক্কারজনক। আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হেরেছে। বাংলাদেশের মুখে চুনকালি মেরে দিয়েছে আফগানিস্তান। এবং এই তৃতীয় ওয়ানডে ম্যাচটাতে আমরা যেভাবে খেললাম তাতে মনে হচ্ছে বাংলাদেশ আসলে ওয়ানডে ক্রিকেটটা বিলং করে না। আমরা বোধহয় ওয়ানডে ক্রিকেটটা খেলা ভুলেই গিয়েছি। আমার মনে পড়ে না যে সেই ২০০৪ পরে গত ২০ বছরে এত বাজে ওয়ানডে ক্রিকেট বাংলাদেশ কখনো খেলেছে, কোন অবস্থাতে খেলেছে। আমরা মনে হচ্ছিল যেন একেবারে ওয়ানডে ক্রিকেটের শিশু হয়ে গিয়েছে। আফগানিস্তান আমাদেরকে নাচিয়েছে, একেবারে পুতুল নাচ করিয়ে ছেড়েছে। ২০০ রানের ব্যবধানে আমরা আফগানিস্তানের কাছে হেরে গেলাম একটা ওয়ানডে ম্যাচে। এরপরে আর কোনো কিছু বলার মুখ থাকে বলেন তো দেখি? আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম 2টা ম্যাচে আমরা খারাপ খেলেছি, বাজে খেলেছি, যথেষ্ট বাজে খেলেছি। কিন্তু আমরা যে আসলে কত বাজে খেলতে পারি, আমাদের এই ওয়ানডে দল যে কত বাজে খেলতে পারে, আমাদের এই মেহেদী হাসান মিরাজের দল যে কত বাজে খেলতে পারে, সেইটা যেন শেষ ম্যাচের জন্য তারা জমিয়ে রেখেছিল। যেইখানটাতে আফগানিস্তান আগে ব্যাটিং করে 293 রান পর্যন্ত করে, আর জবাব দিতে নেমে আমরা মাত্র 93 রানে অল আউট হয়ে যাই। এর চেয়ে ন্যাক্কারজনক, লজ্জাজনক, দুঃখজনক, আমি তো বলেছি আসলে দুঃখজনক, দুঃখ আসলে এগুলোর ঊর্ধ্বে উঠে গিয়েছি, সেইটা বলা যাবে না, লজ্জাজনক। ভাই, স্পোর্টসে এই লজ্জা শব্দটা ব্যবহার করতে চাই না। এই কথাটা বলার পরও আমি যে কতবার এই শব্দটা ব্যবহার করেছি এবং করতে হয়। আজকের এই পারফরমেন্স দেখার পরে আপনার যদি লজ্জা না লাগে, তাহলে আসলে ভাই বাংলাদেশ ক্রিকেট নিয়ে হয় আপনি ভীষণ রকম আশাবাদী, অতি আশাবাদী, অথবা আসলে আর কিছু নাই, এখানে আর কিছু নাই, কিছু আসলে বলারও নাই। যে বাংলাদেশ আজকে এটা যেই ম্যাচটা খেললো, যেই ক্রিকেট ম্যাচটা খেললো, এইখানটাতে আপনি আসলে টার্নিং পয়েন্টটা কোত্থেকে খুঁজে বের করবেন আমাকে বলেন তো দেখি? 293 রান, অনেক বেশি রান, অনেক রান আফগানিস্তান করে ফেলেছে তাদের এই বোলিং লাইন আপের বিপক্ষে। আমাদের এই ব্যাটিং, যেই ব্যাটিংটার আসলে অ্যাবসলিউটলি কিচ্ছু নাই। আজকে যে আমরা 93 রান করেছি, সেইখানে 43 রান করেছেন সাইফ হাসান, এবং তিনি ছাড়া আর কোনো ব্যাটসম্যান ডাবল ডিজিটে পৌঁছতে পারেননি। কিরকম একটা ব্যাটিং লাইন আপনি আমরাই গেছি, তাহলে বুঝতেই পারছেন। ধরেন আমরা 293 রান চেস করার শুরুতে আমাদের অ্যাপ্রোচটা কি ছিল? আমি যে সেই 2004-05 কথা বলছি, কেন বলছি? কেননা ওই সময় আমরা ক্রিকেট খেলতাম সম্মানজনক পরাজয়ের জন্য। আমরা যেন এই ম্যাচের ব্যাটিং ইনিংসের শুরুটাই করেছি সম্মানজনক পরাজয়ের জন্য। আমাদের নাইম শেখ ওপেনার, তিনি 24 বল খেলে করেছেন 7 রান, স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 29। ভাই, আমরা প্রায় 300 রান তারা করতে নামছি, আমাদের ওভার প্রতি আস্কিং রেট হচ্ছে 6 করে, সেইখানে আমাদের ওপেনার 30 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। আমরা কি এই জায়গাটাতে সম্মানজনক পরাজয়ের জন্য ব্যাটিং করছিলাম না আমাকে বলতে চান? নাজমুল হোসেন শান্ত, তিনি 16 বল খেলে করেছেন 3 রান, তার স্ট্রাইক রেট 18। আপনি কি আমাকে বলবেন যে সম্মানজনক পরাজয়ের জন্য আমরা খেলছিলাম না? আর পরাজয়ের আবার সম্মান অসম্মান কি? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমরা যে 200 রানে হেরেছি, সেটা না হেরে যদি আমরা 100 রানে হারতাম, যদি আমরা 50 রানে হারতাম, সেইটা সম্মানজনক হতে পারে। এটা বাংলাদেশ টিম যদি ওইভাবে ভেবে থাকে, এই স্পোর্টস খেলারই দরকার নাই। এই স্পোর্টসটাতে বাংলাদেশ আসলে বিলংই করে না। সো ওই যে শুরু থেকেই যে আমাদের যে মাইন্ডসেট, সেইটাই বাংলাদেশকে একেবারে পিছিয়ে দিয়েছে। তারপরেও আপনি বিস্ময়কর, আপনি দেখেন এরপরেও তো আমরা 1 উইকেটে 47 রানে গিয়েছিলাম, এবং সেইখান থেকে আমরা 100 রান করতে পারিনি, আমরা 200 রানের পরাজয় এড়াতে পারিনি। এটা সম্ভব, এটা হয়, কিন্তু এটা হয়েছে, এটা সম্ভব করেছেন আমাদের ব্যাটসম্যানরা, দেখিয়েছেন যে তারা আসলে কি করতে পারেন। আমাদের ওই জায়গাটাতে 1 উইকেটে 47 রান, ওইখান থেকে যখন আমাদের এই কলাপসটা শুরু হলো শান্তর আউটের মধ্যে দিয়ে, তারপরে গিয়ে আমাদের রশিদ খান বোলিং এ আসলেন। ভাই, রশিদ খান ওভারে 6টা বলের মধ্যে 3টা বল, 4টা বল, কখনো 5টা বল গুগলি করেন, কিন্তু তার ওই ভেরি ফাস্ট ডেলিভারিতে গুগলি বুঝতে না পেরে তাওহিদ হৃদয় বোল্ড হয়ে গেলেন। আমাদের এই জায়গাটাতে সাইফ হাসান, তিনিও উইকেটে এতক্ষণ সময় ধরেছিলেন, কিন্তু তিনিও একটা শট খেললেন ডিফেন্সিভ, এবং সেইখানটাতেও তিনিও রশিদ খানের এই গুগলি বুঝতে না পেরে বোল্ড হয়ে গেলেন। বিলাল সামি, যিনি এর আগে একটা মাত্র ওয়ানডে ম্যাচ খেলেছেন, এই দীর্ঘ সময় ধরে তিনি দলের বাইরে, এবং তিনি তার এই কামব্যাক ম্যাচটাতে 5টা উইকেট নিয়েছেন। বাংলাদেশের 5 জন ব্যাটসম্যানকে তিনি আউট করেছেন। আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনি আউট হয়ে গেলেন তার বলে। আমাদের ওইখানটাতে সোহানব এলবিডব্লিউ হয়েছেন রশিদ খানের বলে। আবার ধরেন আমাদের শামীম পাটোয়ারি, মাই গুডনেস, তিনি যেভাবে রান আউটটা হয়েছেন, স্টুপিড,
একেবারে পুরোপুরি স্টুপিড একটা রান আউট তিনি হয়েছেন। না হলেও যে খুব একটা কিছু করে ফেলতে পারতেন বিষয়টা সেইটা নয়। আমাদের শেষ দিকে গিয়ে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যখন একের পর এক উইকেট পড়ছে, একের পর এক উইকেট পড়ে যাচ্ছে, আমরা ভাবছিলাম শুধুমাত্র যে 100 রান বাংলাদেশের হবে তো, 200 রানের পরাজয় বাংলাদেশ এড়াতে পারবে তো, এমন ভাবে আমরা ভাবছিলাম যেন বাংলাদেশ 100 যদি করতো, বাংলাদেশ যদি 200 রানের পরাজয় এড়াতে পারতো, তাহলে যেন আমরা একটা বিরাট কিছু করে ফেলতাম। আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা এখন ঠিক এতটাই নিচে নেমে এসেছে, আমাদের ওয়ানডে ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা এখন ঠিক এতটাই নিচে নেমে এসেছে। ভাই, গত 12টা ওয়ানডে ম্যাচের মধ্যে 11 নম্বর ম্যাচ আমরা হেরে গেলাম। খালি খালি আমরা হারি নাই, শুধু শুধু আমরা হারি নাই। আমাদের ওয়ানডে ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা এখন আসলে খুবই 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 পুয়ার হয়ে গিয়েছে। দেখুন, তার আগে যখন আমরা বোলিং করছিলাম সেইখানে আফগানিস্তান যে 293 রান করলো, সেই জায়গাটা তো অনেকগুলো জায়গা রয়েছে যেখানে বাংলাদেশ আরো ভালো করতে পারতো, ডেফিনেটলি ভালো করতে পারতো। ধরেন, ওদের ওপেনিং পার্টনারশিপে 99 রান হয়ে গিয়েছিল, রামানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। সেই পার্টনারশিপটা ব্রেক করলেন এসে তানভীর ইসলাম, আমাদের বাত স্পিনার এলবিডব্লিউ করলেন তিনি গুরবাজকে। তারপরেও 30 ওভার শেষে ওরা এক উইকেটে 169 রানে পৌঁছে গেল, যেইখান থেকে 300, 320, 340 হওয়াটাও অস্বাভাবিক না। যদি আপনি ওয়ানডে ক্রিকেটের প্যাটার্নটা হিসাব করেন, প্রথম 30 ওভারে যেই রান করছে সেটাকে ডাবল করাটা তো সম্ভব। হাতে তাদের 9 উইকেট রয়েছে। বাংলাদেশ ওই জায়গা থেকে একটা ট্রিমেন্ডাস কামব্যাক করলো। 30 ওভার শেষে যেই আফগানিস্তানের স্কোর ছিল এক উইকেটে 169, 40 ওভার শেষে সেই আফগানিস্তানের স্কোরটা হয়ে গেল 5 উইকেটে 204। অর্থাৎ এই 10টা ওভারে আমরা আফগানিস্তানকে মাত্র 35 রান দিয়ে ওদের 4-4টা উইকেট তুলে নিয়েছি। এবং সেই 4 উইকেটের মধ্যে একটা হচ্ছে গিয়ে ইব্রাহিম জাদরানের উইকেট, যিনি গত ম্যাচে 95 করেছিলেন। এই ম্যাচেও 95 রানেই তাকে আমরা আউট করেছি, রান আউট করেছি। নাহিদ রানা একটা ডিরেক্ট থ্রোতে তাকে রান আউট করে দিয়েছেন। আর এই সময় যে বাকি 3টা উইকেট তুলেছি, কে তুলেছে জানেন? সাইফ হাসান, অকেশনাল স্পিনার, যাকে বোলিং এ এনেছেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত একটা ট্রাম্প কার্ড তিনি ওই জায়গাটাতে ইউজ করেছেন। এবং সেই সাইফ হাসান শুধুমাত্র আটালকে কটেন বোল্ড করে ওই ব্রেক থ্রুটা দেন নাই, এরপরে তিনি আরো 2টা উইকেটও তুলে নিয়েছেন। 4 ওভার বোলিং করেছেন, মাত্র 6 রান দিয়েছেন, 3-3টা উইকেট তিনি তুলে নিয়েছেন। তারপরে তাকে বোলিং থেকে সরিয়ে নেওয়া হলো, তারপরে আর তাকে বোলিং দেওয়া হলো না। এটা একটা বিস্ময়কর ব্যাপার। হ্যাঁ, আপনি যখন অকেশনাল প্লেয়ারদের দিয়ে, মানে যারা পার্ট টাইমার যারা রয়েছে তাদেরকে দিয়ে আপনি বোলিং করাচ্ছেন, নট নেসেসারিলি আপনার তাদের উপরে পুরো ফুল কোটা 10 ওভারই করিয়ে দিতে হবে। কিন্তু ভাই, একটা বোলার 4 ওভার বোলিং করে মাত্র 6 রান দিয়েছেন এবং ওই পরিস্থিতিতে 3-3টা উইকেট তুলে নিয়েছেন। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তাকে বোলিং থেকে সরিয়ে তো নিলেনই, আর তাকে বোলিং এ ফিরিয়ে আনলেন না। ভীষণ রকমের বিস্ময়কর, ভীষণ রকমের এটা বিস্ময়কর সিদ্ধান্ত। আমরা ওই 40 ওভারের পরও কিন্তু ওই কামব্যাকটা ধরে রেখেছিলাম। আরো 2টা উইকেট ওমর জাই এবং রশিদ খানের উইকেটটাও আমরা তুলে নিয়েছিলাম। স্পেশালি রশিদকে যখন আউট করলেন মিরাজ 44 নম্বর ওভারে, আফগানিস্তান 221 রানে 7 উইকেট হারিয়ে ফেললো। তাদের তখন যে ইনিংসটা তাদের 300, 350 হয়ে যেতে পারতো, সেইটাকে আমরা 250-র মধ্যে আটকে রাখতে পারি কিনা এরকম একটা অবস্থাতে কিন্তু আমরা চলে গিয়েছিলাম। আমরা সেটা পারিনি। আমরা 300-র কাছাকাছি রান দিয়ে দিয়েছি। কিভাবে দিয়েছি জানেন? ওই যে 48 নম্বর ওভারে শেষ 2টা বলে হাসান মাহমুদ 2টা উইকেট তুলে নিয়ে ওদের স্কোরটাকে হচ্ছে গিয়ে 9 উইকেটে 249 রানে পরিণত করলো। ওইখান থেকেও আমরা শেষ 2টা ওভারে, ওদের হাতে মাত্র 1 উইকেট ছিল, 44 রান আমরা কনসিড করেছি। 49 নম্বর ওভারে নাহিদ রানা 2-3টা বল করে তিনি ইনজুরির কারণে বেরিয়ে গেলেন। তার অসমাপ্ত ওভার করতে আসলেন আমাদের ক্যাপ্টেন মিরাজ এবং এসেই মোহাম্মদ নবীর কাছে 1, 2, 3 3টা ছক্কা খেলেন। লাস্ট ওভার হাসান মাহমুদ 3টা 4 একটা ছক্কা খেলেন। মোহাম্মদ নবী 37 বলে অপরাজিত 62 রানের একটা ইনিংস খেললেন। আফগানিস্তানের স্কোরটা 293 পর্যন্ত নিয়ে গেলেন। ম্যাচ শেষে অবশ্য মনে হয়েছে যে সেটা করার প্রয়োজন ছিল না। 193 করলেও আফগানিস্তান জিততো, 100 করলেও তো জিততো। মানে আমরা তো শুধুমাত্র 93 রানে অল আউট হয়ে গেছে। ফলে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের এখন গত 20 বছরের লোয়েস্ট অবস্থানে আমরা রয়েছি। এইটাকে ভাই স্বীকার করতেই হবে। এই জায়গাটাতে অন্য কোনো কিছু দিয়ে মাস্কিং করার কোনো সুযোগ নাই। আমরা নানান কথা, নানান অজুহাত দিয়ে এইটাকে, এই ক্ষত, এই দগদগে ক্ষতটাকে ঢাকার কোনো সুযোগ নাই। সর্বশেষ 12টা ওয়ানডে ম্যাচের 11টা পরাজয় শুধু শুধু হয় নাই। এবং এইটার যদি ধারাবাহিকতা চলতে থাকে, ক্রিকেট বোর্ড যতই ওই জায়গাটাতে আগামী 1 বছরে আরো 24টা ওয়ানডে, এটা তো শেষ হয়ে গেল, আরো 23টা ওয়ানডে ম্যাচ রয়েছে, এই সবের ফিক্সচার দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে হবেটা কি ভাই? যেই দল সর্বশেষ 12 ম্যাচের মধ্যে 11টা হেরেছে, সামনের 23টা ম্যাচের মধ্যে সেই দল আর কি ম্যাচ জিতবে? কিসের আমরা 2023, 2027-এর ইনফ্যাক্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা খেলবো বলেন তো দেখি? টার্নিং পয়েন্ট, এই ম্যাচের টার্নিং পয়েন্ট।
বাংলাদেশ যেই ম্যাচটা হেরে গেছে হচ্ছে কি 200 রানে, যেই ম্যাচে বাংলাদেশ 93 রানে অল আউট হয়ে গেছে, সেই ম্যাচের টার্নিং পয়েন্ট। আমি পারবো না ভাই, আমি সারেন্ডার করলাম। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট খেলতে পারে না, এইটাই বাংলাদেশের 200 রানে পরাজয় টার্নিং পয়েন্ট।